নমস্কার বন্ধুরা, আমি সোমাশ্রী। আমার চ্যানেল বং বায়োলজিস্টে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেন্ট্রোজোম সম্পর্কে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে সেন্ট্রোজোম এমন একটি কোষীয় অঙ্গাণু যার বাইরে কোনো রকম পর্দা থাকে না। তাহলে এটা একটা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, এবং এই কোষীয় অঙ্গাণু অর্থাৎ এই সেন্ট্রোজোমটা সবসময় কোথায় থাকবে? এটা নিউক্লিয়াসের কাছাকাছিতেই থাকবে। তাহলে নিউক্লিয়াস যেখানে থাকবে তার আশেপাশেই এই সেন্ট্রোজোমকে আমরা দেখতে পাবো। এই সেন্ট্রোজোম কী কী দিয়ে তৈরি সেটা এবারে আমরা দেখব। এই সেন্ট্রোজোম মূলত দুটি সেন্ট্রিওল নিয়ে তৈরি। তাহলে এই সেন্ট্রোজোম দুটি সেন্ট্রিওল নিয়ে তৈরি, এবং এই দুটি সেন্ট্রিওল কিভাবে থাকে? এই দুটি সেন্ট্রিওল একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে, অর্থাৎ সমকোণে থাকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই দুটো, তোমরা দেখতে পাচ্ছ এরকম সমকোণী, অর্থাৎ 90 ডিগ্রিতে আছে, সমকোণে রয়েছে, 90 ডিগ্রিতে থাকছে। এটা দেখো, এটা 90 ডিগ্রিতে থাকছে। তাহলে এই সেন্ট্রিওল দুটি একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলারভাবে বা সমকোণে অবস্থান করে। বোঝা গেল? তারপরে তখন তোমরা বলবে যে এই দুটোকে মিলিয়ে কি আমরা সেন্ট্রিওল বলবো? না, এটাও একটা সেন্ট্রিওল, এটাও একটা সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রোজোম কটা সেন্ট্রিওল নিয়ে তৈরি? দুটো সেন্ট্রিওল নিয়ে তৈরি। এটা কিন্তু ভুল করলে হবে না। বোঝা গেল? এছাড়াও সেন্ট্রিওল ছাড়াও আমরা সেন্ট্রোজোমের মধ্যে আর কি দেখতে পাবো? আর দেখতে পাবো যে সেন্ট্রোজোমেরও একটা সাইটোপ্লাজম আমরা দেখতে পাবো, যেটা কোথায় থাকবে? যেটা এই সেন্ট্রিওলের চারদিকে সেন্ট্রিওলকে ঘিরে থাকবে, একটা সাইটোপ্লাজমের মতো অঞ্চল। ঠিক আছে, সেই যে অঞ্চলে কি ধরনের মেটেরিয়াল থাকবে? সেই অঞ্চলে পেরিসেন্ট্রিওলার মেটেরিয়াল থাকবে। তাহলে এই জায়গায় এই সাইটোপ্লাজমে যে মেটেরিয়াল থাকে তাকে আমরা কি বলবো? পেরিসেন্ট্রিওলার মেটেরিয়াল। এই মেটেরিয়ালগুলো অর্থাৎ পদার্থগুলো মূলত কি হয়? আসলে এই সেন্ট্রোজোমের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে তার ভিতরে যে মেটেরিয়ালগুলো থাকে তাকে আমরা বলছি পেরিসেন্ট্রিওলার মেটেরিয়াল। সেটা আসলে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, বিভিন্ন রকমের প্রোটিন আমরা এই সেন্ট্রোজোমের সাইটোপ্লাজমে দেখতে পাবো। এই যে সেন্ট্রোজোমের যে ভেতরের দিকে যে সাইটোপ্লাজম থাকে, অর্থাৎ সেন্ট্রিওলের চারিদিকে যে সাইটোপ্লাজম থাকে তাকে আমরা কি বলবো? কাইনোপ্লাজম। অর্থাৎ দেখো এই ভেতরের দিকে যে মানে এই সেন্ট্রিওলের চারদিকে যে সাইটোপ্লাজম থাকছে, যেটা সেন্ট্রোজোমের কেন্দ্রের দিকে যে সাইটোপ্লাজম থাকে তাকে আমরা কি বলবো? কাইনোপ্লাজম। এবং সেন্ট্রোজোমের পরিধির দিকে যে সাইটোপ্লাজম থাকে, এই পরিধির দিকে যে সাইটোপ্লাজম থাকে তাকে আমরা কি বলবো? সেন্ট্রোস্ফিয়ার। বোঝা গেল? তাহলে আরেকবার বলছি, সেন্ট্রোজোমের কেন্দ্রের দিকে যে সাইটোপ্লাজম থাকে তাকে আমরা কি বলবো? কাইনোপ্লাজম। এবং সেন্ট্রোজোমের পরিধির দিকে যে সাইটোপ্লাজম থাকে তাকে আমরা কি বলবো? সেন্ট্রোস্ফিয়ার। এছাড়াও তোমরা সেন্ট্রোজোমের স্ট্রাকচারে দেখতে পাচ্ছ এরকম রশ্মির মতো কিছু স্ট্রাকচার যেন বেরিয়ে আছে। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো কি? অ্যাস্ট্রাল রে। সেগুলো কি? এই অ্যাস্ট্রাল রে আসলে কিছুই নয়, এগুলো হচ্ছে মাইক্রোটিবিউল। এই মাইক্রোটিবিউল অর্থাৎ অনুনালিকাগুলি এরকম রশ্মির মতো সেন্ট্রোজোমের চারিদিক থেকে বেরিয়ে কি তৈরি করেছে? তার নাম কি? অ্যাস্ট্রাল রে। এগুলো হচ্ছে অ্যাস্ট্রাল রে, যেগুলো এরকম রশ্মির মতো চারিদিকে বেরোচ্ছে। তাহলে সেন্ট্রোজোমের মোটামুটি গঠনটা তোমরা বুঝতে পারলে যে সেন্ট্রোজোম কী কী নিয়ে তৈরি। এরপরে সেন্ট্রোজোমের যে মূল যে ব্যাপারটা সেটা কি? সেন্ট্রিওল। মানে সেন্ট্রোজোমের যে মূল কেন্দ্রবিন্দু তাকে আমরা কি বলবো? সেন্ট্রিওল, যেটা দুটো সেন্ট্রিওল নিয়ে তৈরি সেন্ট্রোজোম। সেই সেন্ট্রিওলের স্ট্রাকচারটা এরপরে আমরা এখানে দেখব। তাহলে আবার বলছি যে এই সেন্ট্রিওল দুটো কিভাবে অবস্থান করছে, দেখো এখানে একটা, এখানে একটা, অর্থাৎ 90 ডিগ্রিতে, অর্থাৎ সমকোণে বা পারপেন্ডিকুলারভাবে একে অন্যের সঙ্গে অবস্থান করছে। এরপরে এই সেন্ট্রিওল দুটো এরকম জোড়ায় অবস্থান করে, তার জন্য একে আমরা কি বলতে পারি? ডিপ্লোজোম। তাহলে সেন্ট্রিওলকে অনেক সময় কি বলা হয়? ডিপ্লোজোম। ঠিক আছে, এই সেন্ট্রিওল মূলত কি দিয়ে তৈরি? এই সেন্ট্রিওল মূলত মাইক্রোটিবিউল বা অনুনালিকা দিয়ে তৈরি। তাহলে এই মাইক্রোটিবিউল বা অনুনালিকা বা কি? এই মাইক্রোটিবিউল বা অনুনালিকা আসলে টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত এক ধরনের নালিকা, যেটা কোষের সাইটোস্কেলিটন বা কাঠামো তৈরিতে সাহায্য করে। কিন্তু আমরা এখানে দেখব মাইক্রোটিবিউল অর্থাৎ অনুনালিকা এরা কী করছে? সেন্ট্রোজোমের ভেতরে যে সেন্ট্রিওল রয়েছে সেই সেন্ট্রিওলের কাঠামো তৈরিতেও সাহায্য করছে কে? এই মাইক্রোটিবিউল বা অনুনালিকা। তোমরা দেখতে পাচ্ছ
এই পোর্শনটা একটা, এটা যদি একটা সেন্ট্রিওল হয়, এটা একটা সেন্ট্রিওল, তাহলে এই সেন্ট্রিওলের এই যে গোল অঞ্চলটা, এটাকে যদি আমরা ভালোভাবে দেখতে চাই তাহলে আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। তাহলে দেখো এইটাকেই আমরা বড় করে এখানে দেখিয়েছি, দিলে একটা এরকম স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই স্ট্রাকচারটা আমরা কি বলছি, যে বিশেষত মাইক্রোটিবিউল নিয়ে তৈরি। তাহলে সেন্ট্রিওলের যে মাইক্রোটিবিউলের যে অ্যারেঞ্জমেন্ট থাকে সেটা কীরকম, সেটা 9+0 অ্যারেঞ্জমেন্ট। তাহলে মাইক্রোটিবিউলগুলো সেন্ট্রিওলের মধ্যে 9+0 অ্যারেঞ্জমেন্টে থাকে। তাহলে 9+0 অ্যারেঞ্জমেন্টটা কি, এটা আসলে কি দেখো, এই যে এটা একটা সেন্ট্রিওলের একটা মানে কি, এই অঞ্চলটা আমি এখানে ভালোভাবে এই অঞ্চলটা কি থাকে সেটা আমি দেখিয়েছি। এখানে আমরা দেখব 9 কেন বলা হচ্ছে, দেখো প্রত্যেকটা সেন্ট্রিওল 9টা মাইক্রোটিবিউল বা অনুনালিকা নিয়ে গঠিত। তাহলে কটা, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই 9টা মাইক্রোটিবিউল নিয়ে কে তৈরি হয়, প্রত্যেকটা সেন্ট্রিওল তৈরি হয়। তার জন্য আমরা বলছি 9+2, +2 নয়, 9+0। তাহলে 0 কেন, 0 কেন, দেখো এই যে সেন্ট্রিওলের যে মাঝখানে দেখতে পাচ্ছ যে একটা গোলাকার অঞ্চল থাকে, সেখানে কিন্তু কোনো রকম আমরা মাইক্রোটিবিউল দেখতে পাচ্ছি না। তার জন্য 9+0 অ্যারেঞ্জমেন্ট বলছি। তার বাইরের দিকে কিন্তু দেখছি, সেন্ট্রিওলের বাইরের দিকে আমরা দেখছি কি 9টা মাইক্রোটিবিউল বা অনুনালিকা রয়েছে, কিন্তু ভেতরের দিকে অর্থাৎ কেন্দ্রে কোনো আমরা কি দেখতে পাচ্ছি না, কোনো রকম মাইক্রোটিবিউল দেখতে পাচ্ছি না। এরপরে আমরা মাইক্রোটিবিউল যেটা আমাদের এই সেন্ট্রিওলটা তৈরি করছে, সেই মাইক্রোটিবিউলগুলো আবার কিভাবে থাকে, সেই মাইক্রোটিবিউলগুলো আবার ট্রিপলেট ফর্মে থাকে। অর্থাৎ এই যে মাইক্রোটিবিউলগুলো বা অনুনালিকাগুলো আবার কি নিয়ে তৈরি, ত্রয়ী উপনালিকা নিয়ে তৈরি, অর্থাৎ এরা ট্রিপলেট ফর্মে থাকে। তাহলে এই যে ট্রিপলেট ফর্মটাকে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। এইটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন, একদম ভেতরে যেটা থাকবে তার নাম কি দিয়েছেন, এ, তারপরে থাকবে বি, তারপরে থাকবে সি। তাহলে ভেতরে একদম থাকবে এ, তারপরে বি, তারপরে সি, এটা প্রত্যেকটা হবে ভেতরে এ বি সি এরকম থাকবে। তাহলে এই যে এ বি সি এদের স্ট্রাকচারটা কীরকম হয় সেটা আমরা এবারে দেখব। যদি আমরা এই এর স্ট্রাকচারটা এখানে দেখি কীরকম দেখব, তার আগে একটা কথা বলি, এই যে মাইক্রোটিবিউল বা অনুনালিকা কি বলেছে, টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। এই টিবিউলিন প্রোটিন আবার 2 রকমের সাব ইউনিট নিয়ে তৈরি, কি একটা আলফা আর একটা কি বিটা। এবারে এই টিবিউলিন প্রোটিনগুলো কিভাবে যুক্ত হয়ে এই রকম এ বি সি তৈরি করে সেটা আমরা দেখব। দেখো এই টিবিউলিন প্রোটিন আলফা এবং বিটা পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করে, আলফা বিটা হেটারো ডাইমার তৈরি করে। প্রথমে বিটা থাকবে, তারপরে আলফা, এরকম যুক্ত হয়ে কি তৈরি করবে, আলফা বিটা হেটারো ডাইমার গঠন করবে। বোঝা গেল, এরকম আলফা বিটা হেটারো ডাইমার পরপর যুক্ত হয়ে, তাহলে এখানে যদি একটা বিটা আলফা এরকম করতে এরকম একটা লম্বা চেন হবে। এরকম বিটা আলফা এই আলফা বিটা হেটারোডাইমার যখন পরস্পর যুক্ত হয়ে এরকম একটা লম্বা চেনের মতো একটা স্ট্রাকচার তৈরি করবে, তখন তাকে আমরা কি বলবো, প্রোটোফিলামেন্ট। তখন এটাকে বলবো আমরা কি, প্রোটোফিলামেন্ট। তাহলে আমরা এই যে যে ট্রিপলেটের মধ্যে যে যে ইউনিটটা, এই যে উপ-এককটা বা উপনালিকাটা, এই উপনালিকাটা 13টি এরকম প্রোটোফিলামেন্ট নিয়ে তৈরি। তাহলে এটা একটা প্রোটোফিলামেন্ট, এরকম 13টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এরকম 13টি প্রোটোফিলামেন্ট নিয়ে কে তৈরি হয়, এই যে উপনালিকাটি তৈরি হয়। তাহলে এইভাবে এরকম পুরো এরকম হতে থাকবে, ঠিক আছে, এরকম। তাহলে এরকম 13টা এরকম একটা স্ট্রাকচার সে তৈরি করবে। তাহলে এটা একটা নলাকার স্ট্রাকচার মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে এরকম 13টা প্রোটোফিলামেন্ট নিয়ে এরকম একটা এ উপনালিকা তৈরি হলো। এরপরে বি, তারপরে সি। তাহলে বি কিন্তু 13টা প্রোটোফিলামেন্ট নিয়ে তৈরি হবে না। এটা কটা নিয়ে তৈরি হবে, এটা 10 থেকে 11টা প্রোটোফিলামেন্ট নিয়ে তৈরি হবে। কেন তৈরি হবে, দেখো আমরা দেখছি যে এ প্রথম যে উপনালিকাটা সেটা দেখছি সম্পূর্ণ গোলাকার, কিন্তু আমরা বি আর সি কিন্তু সম্পূর্ণ গোলাকার দেখতে পাচ্ছি না। কীরকম দেখতে পাচ্ছি, এরা অর্ধবৃত্তের মতো হয়ে আছে। তাহলে এরা এরকম। তাহলে এদের ক্ষেত্রে এই যে প্রোটোফিলামেন্টগুলো কটা থাকবে, এদের ক্ষেত্রে 10 থেকে 11টা। এটা এরকম এইভাবে যুক্ত হবে, এরা এরকম যুক্ত হবে। তাহলে এরকম
তিনটে নলাকার এরকম কি যুক্ত হবে, পরপর প্রোটোফিলামেন্ট যুক্ত হয়ে কি তৈরি করবে, এরকম ট্রিপলেট স্ট্রাকচার তৈরি করবে। এই ট্রিপলেট স্ট্রাকচারগুলোই মোটামুটি একটা মাইক্রোটিবিউলের ট্রিপলেট স্ট্রাকচার এইভাবে তৈরি হবে। তাহলে বোঝা গেল। তাহলে এ যে উপনালিকাটা এটা 13টা প্রোটোফিলামেন্ট নিয়ে তৈরি হলো, কিন্তু বি আর সি যেহেতু এরা সম্পূর্ণ গোলাকার নয়, তার জন্য এরা 10 থেকে 11টা প্রোটোফিলামেন্ট নিয়ে এরা এইভাবে তৈরি হলো। এইভাবে এরা এইভাবে, এই ছবিটা যদি আমরা এইভাবে দেখি তাহলে আমরা এইটা দেখতে পাবো, এরকম তৈরি হলো। তাহলে এটা এরকম নলাকার, তিনটেই আছে এরকম, ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল বা নলাকার একটা গঠন তৈরি করে। এইভাবে আমরা কি দেখতে পাচ্ছি, মাইক্রোটিবিউলের যে ট্রিপলেট ফর্ম বা ত্রয়ী উপনালিকা এইভাবে তৈরি হয়ে গেল। এবারে আমরা দেখব যে মাইক্রোটিবিউলের যে ট্রিপলেট স্ট্রাকচারগুলো তো তৈরি হয়ে গেল, কিন্তু এই স্ট্রাকচারগুলোকে দেখো একটা অন্যের সঙ্গে কিন্তু এরকম আটকে আছে, এরকম যুক্ত হয়ে আছে। দেখো এইটা খুব ভালো করে দেখবে, দেখো একটা ট্রিপলেট মাইক্রোটিবিউলের, একটা টিবিউল ট্রিপলেটের দেখো সির সঙ্গে আরেকটা মাইক্রোটিবিউলের ট্রিপলেটের এ কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। এ আমরা কোনটা বলছি, ভেতরে থাকবে এ, তারপরে থাকবে বি, তারপরে থাকবে সি। তাহলে এর সির সঙ্গে এর এ কিন্তু একটা সংযোগের মাধ্যমে এরা একটা অন্যের সঙ্গে কিন্তু অ্যাটাচ হয়ে আছে। এই সংযোগকে আমরা কি বলবো, লিঙ্কার। তাহলে যেহেতু সির সঙ্গে বা এর সঙ্গে সি এরকম যুক্ত হচ্ছে, প্রত্যেকটার সঙ্গে দেখো সির সঙ্গে আবার এর সির সঙ্গে এর এরকম যুক্ত হচ্ছে, তার জন্য একে আমরা কি বলতে পারি, এসি লিঙ্কারও বলতে পারি, অথবা এমনি লিঙ্কারও বলতে পারি। কারণ এটা এই মাইক্রোটিবিউল যে ট্রিপলেটগুলো পরস্পরের সঙ্গে কি হচ্ছে, সংযোগ করে রাখছে, তার জন্য আমরা আর কি বলছি লিঙ্কার, অর্থাৎ লিঙ্ক করে রাখছে, ঠিক আছে। এরপরে আমরা দেখব কি, এই পুরো স্ট্রাকচারটা, এই সেন্ট্রিওলের পুরো স্ট্রাকচারটা একদম মাঝখানে জায়গাটা আমরা দেখব। মাঝখানেটা বললাম কি, কোনো রকম এখানে কোনো মাইক্রোটিবিউল থাকে না, তার জন্য একে আমরা 0 দিয়ে ডিনোট করছি। এই যে গোলাকার যে অঞ্চলটা, এটাও কীরকম হয়, এটার ভেতরে প্রচুর প্রোটিন থাকে। তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রোটিনেসিয়াস। এটা বলতে ভুলে গেছি যে লিঙ্কারটাও এটা কিন্তু প্রোটিন দিয়ে তৈরি একটা লিঙ্কার, ঠিক আছে। আর এই যে ভেতরে একদম মাঝখানে যে গোলাকার অঞ্চলটা, এটাও প্রোটিন দিয়ে তৈরি। এই অঞ্চলকে আমরা কি বলবো, হাব। তাহলে এই অঞ্চলকে আমরা কি বলবো, হাব। তাহলে একদম সেন্ট্রিওলের মাঝখানে যে অঞ্চলটা যেটা প্রোটিনেসিয়াস, তাকে আমরা কি বলবো, হাব। এরপরে আমরা দেখছি যে প্রত্যেকটা মাইক্রোটিবিউল থেকে একটা করে দণ্ডাকার অর্থাৎ নলাকার একটা অঞ্চল কোথায়, কেন্দ্রীয় যে দণ্ড আছে তার সঙ্গে গিয়ে যুক্ত হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা এরকম দণ্ড কি হচ্ছে, এই মাইক্রোটিবিউল থেকে কেন্দ্রের সঙ্গে সংযোগ করে আছে। এদেরকে আমরা কি বলবো, স্পোক। তাহলে এইরকম যে দণ্ডাকার অঞ্চলকে আমরা কি বলবো, স্পোক। যেটা কেন্দ্রীয় অঞ্চলের সঙ্গে মাইক্রোটিবিউলকে সংযোগ করে রেখেছে তাকে আমরা কি বলবো, স্পোক। এটাও কি নিয়ে তৈরি, প্রোটিন নিয়ে তৈরি। তাহলে আমরা দেখছি যে টোটালটা বেশিরভাগ জিনিসটা সমস্ত কিছু কি নিয়ে তৈরি, প্রোটিন নিয়ে তৈরি। বোঝা গেল। তাহলে এই পুরো স্ট্রাকচারটা দেখে তোমাদের অনেকটা মনে হতেই পারে এটা একটা গরুর গাড়ির চাকার মতন দেখতে। তার জন্য এই যে সেন্ট্রিওলের যে এই স্ট্রাকচারটাকে আমরা কি বলে থাকি, কার্ড হুইল মডেল। তার জন্য আমরা কি বলতে পারি কি, কার্ড হুইল মডেল, ঠিক আছে। এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, কার্ড হুইল মডেল কেন একে বলা হয়, এটাকে পুরো দেখতে গরুর গাড়ির চাকার মতন লাগছে। বোঝা গেল। এরপরে আমরা দেখলাম যে সেন্ট্রিওলের পুরো গঠনটা কীরকম হয় সেটা তোমরা দেখলে। এরপরে আমরা আসবো কি, এই যে সেন্ট্রোজোমের কাজ কি। সেন্ট্রোজোমের মধ্যে যে সেন্ট্রিওলগুলো দেখলাম সেগুলোর প্রধান কাজ কি, সেই সেন্ট্রিওল কি তৈরি করে, সিলিয়া ও ফ্লাজেলার বেসাল বডি তৈরি করে, ঠিক আছে। সিলিয়া ফ্লাজেলা প্রত্যেকটা কোষের, অনেক কোষের ভিতরে আমরা দেখতে পাই সিলিয়া, কোনোটার ফ্লাজেলা। সেগুলো কি হয়, যে প্রত্যেক একটা কোষকে তার চলনে গমনে সাহায্য করে, বিভিন্ন রকম সিলিয়া ফ্লাজেলার কাজ রয়েছে। সেই সিলিয়া ফ্লাজেলার যে বেসাল বডি সেটা তৈরি করে কে, এই সেন্ট্রিওল তৈরি করে। এছাড়াও প্রাণী কোষের কোষ বিভাজনে বেমতন্তু গঠন করে। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে প্রাণী কোষের কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোমের চারদিক থেকে অ্যাস্ট্রাল রশ্মি বেরোয়, সেটা পরবর্তীকালে বেমতন্তু গঠন করে এবং প্রাণী কোষের কোষ বিভাজনে সাহায্য করে। আমরা প্রত্যেকে পড়েছি। তাহলে এখান থেকে বোঝা গেল যে প্রাণী কোষের কোষ বিভাজনে যে বেমতন্তু গঠন করছে কে, সেন্ট্রোজোম। সেই বেমতন্তুগুলো আসলে কি, সেগুলোও হচ্ছে কি মাইক্রোটিবিউল। বোঝা গেল। বেমতন্তু অর্থাৎ স্পিন্ডেল ফাইবার তৈরি করছে কে, এই মাইক্রোটিবিউল, যেটা কোথা থেকে তৈরি হচ্ছে, এই সেন্ট্রোজোমে চারদিক থেকে তৈরি হচ্ছে। তাহলে আমরা প্রাণী কোষের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, সেন্ট্রোজোম দেখতে পাচ্ছি, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, সেন্ট্রোজোম দেখতে পাই না। আবার প্রাণী কোষের ক্ষেত্রে আমরা যে স্নায়ুকোষ, আরবিসি, এগুলোতে কিন্তু আমরা কি দেখতে পাই না, এই সেন্ট্রোজোমকে দেখতে পাই না। তার জন্য স্নায়ুকোষ বিভাজিত হয় না।
বোঝা গেল? এরপরে আমরা যদি দেখি এই যে সেন্ট্রোজোমটা একটা কোষ বিভাজনের সময় কখনই বিভাজিত হয় সেটা আবার আমরা এবারে দেখব। হয়তো এটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু খুব ইন্টারেস্টিং, তোমরা একটু জানা উচিত, তার জন্য আমি বলছি। ঠিক আছে, প্রাণী কোষের ক্ষেত্রে প্রাণী কোষের যখন তাকে একটা কোষকে বিভাজিত হতে হবে, আমি তোমাদের সেল সাইকেল যখন পড়েছিলাম তখনই বলেছিলাম যে দুটো ফেজের মধ্য দিয়ে কোষটাকে যেতে হয়, একটা কি ইন্টারফেজ আর একটা কি মাইটোটিক ফেজ। ইন্টারফেজের মধ্যে কি থাকে, তিনটে দশা থাকে, G1 S G2, তারপরে G2 থেকে সে কোথায় যাবে, সেলটা মাইটোটিক ফেজে বা এম ফেজে। G1 দশায় আমরা দেখব যে এই দুটো সেন্ট্রিওল পরস্পর থেকে আস্তে আস্তে সরে যেতে থাকবে, অর্থাৎ সেপারেট হয়ে যাবে। ঠিক আছে, কোথায় দেখব, এই ইন্টারফেজে G1 দশায়। G2 S দশায় গিয়ে আমরা কি দেখব, S দশায় গিয়ে দেখব দুটো আলাদা হয়ে যাওয়া যে সেন্ট্রিওল, মানে এই সেন্ট্রিওল আর এই সেন্ট্রিওল G1 দশায় আলাদা হয়ে গেছে, এবং S দশায় দেখছি কি এই দুটো সেন্ট্রিওল আবার নিজেদের প্রতিরূপ, মানে নিজেরা নিজেদের মতন করে আর একটা করে সেন্ট্রিওল তারা তৈরি করে ফেলছে। ঠিক আছে, তাহলে যদি এটা এই দুটো সেন্ট্রিওল, এটা এস দশায় গিয়ে দেখব, এই দশায় দেখব আবার এরকম করে চারটে সেন্ট্রিওল তৈরি করে ফেলছে, এবং G2 দশায় দেখব এরা আবার কাছাকাছি আসছে, এরা আবার কাছাকাছি G2 দশায় এসে একসঙ্গে এই চারটে কি থাকছে, সেন্ট্রিওল থাকছে। ঠিক আছে, কিন্তু যখনই এম দশায় কোষটা ঢুকে গেল তখন আমরা দেখব কি এই যে সেন্ট্রিওল, চারটে সেন্ট্রিওল যে তৈরি হয়েছিল তারা পরস্পর যে দুদিকে পোলের দিকে, অর্থাৎ দুটো কোষের দুই প্রান্তের দিকে যেতে থাকবে। তাহলে আমরা দেখতে পেলাম দুটো প্রান্তের দিকে এরকম যেতে থাকবে। বোঝা গেল? তাহলে আমরা দেখলাম যে G1 দশায় দুটো সেন্ট্রিওল পরস্পর থেকে আলাদা হয়ে গেল, এস দশায় আমরা দেখলাম আবার একটা করে সেন্ট্রিওল তাদের আর একটা করে কপি তৈরি করে ফেললাম, মোট চারটে সেন্ট্রিওল তৈরি হলো। G2 দশায় দেখলাম চারটে সেন্ট্রিওল একসঙ্গে থাকলো, কিন্তু এম ফেজে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখব কি এই যে চারটে সেন্ট্রিওল এপাশে দুটো এপাশে দুটো আস্তে আস্তে দুই দিকে দুটো মেরুর দিকে চলে যাচ্ছে, এবং প্রত্যেকটা নিজেদের থেকে কি তৈরি করছে, এস্ট্রালে তৈরি করছে, অর্থাৎ অপত্য দুটো কি তৈরি হয়ে যাচ্ছে, সেন্ট্রোজোম তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই ভিডিওতে তোমাদের বললাম যে সেন্ট্রোজোমের স্ট্রাকচার কি, সেন্ট্রিওলের স্ট্রাকচার কি, তার কাজ কি, কিভাবে সেন্ট্রোজোমটা বিভাজিত হয়, সমস্ত কিছু তোমাদেরকে বললাম। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, যদি এরকম আরও ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও।